অনেকে বলে যে আমতারেক, এটা কতটা সত্য? কোনো একটা পেশা, সেই পেশার নামে নেমিং হওয়া খারাপ কিছু না। আপনি রাজনীতিতে আসলেন, এটা কি আগে থেকেই ভাবনা ছিল? না, আমি তো রাজনীতির মধ্যে ছিলাম না। কোটা সংস্কার চাই নামে যে একটা সুন্দর সুন্দর ব্যানার দেখেন না, যে ওই 18 সালের ভাইরাল হওয়া, জি, জি। হ্যাঁ, ওগুলো আমার করা ছিল। এতদিনে আপনি একজন নেতাতে পরিণত হলেন। ওই ধরনের কোনো ফিলিংসই কখনো হয়নি। আমরা আন্দোলনকারী কর্মে চাকরির প্রয়োজন, এই নেতা হতে হবে, ফোকাসে আসতে হবে, এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। সংসার 7 জীবনের বছর। মধ্যে কি কোনো রকমের আন্দোলন হয়েছে কিনা? আমরা দুজনকেই সম্মান করি, রেসপেক্ট করি, একজন আরেকজনের মতামতকে গুরুত্ব দেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামের সাথে মিল আছে, এটাতে নিয়ে কি আপনার কোনো রকমের গর্ব হয় কিনা? নামে নামে মিল থাকার অনেক সমস্যা হয়। আপনি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? একটা লিবারেল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আপনার নিজের স্বপ্ন এবং নিজের দলকে নিয়ে কি স্বপ্ন? একজন মানুষ বিএনপি করে, বাট সে আমজনতা দলকে পছন্দ করবে। একজন মানুষ আওয়ামী লীগ করে, বাট সে আমজনতা দলকে পছন্দ করবে। বাট একজন মানুষ জামাত করে, সে আমজনতা দলকে অপছন্দ করবে। এই স্ট্যান্ডার্ডে আমরা রাখতে চাই আমাদের দলটাকে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের জীবন থেকে নেয়া পডকাস্টে। সাহস, সংগ্রাম আর পরিবর্তনের গল্প নিয়ে আজকের জীবন থেকে নেয়া। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণ এক নেতৃত্বের প্রতীক মোহাম্মদ তারেক রহমান এবং তার দল নতুন রাজনৈতিক উদ্যোগ আমজনতার দল। দলটিতে তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। চলুন শুনি তার দল গঠন এবং এই দলের পেছনের গল্প, তার ব্যক্তিগত কিছু গল্প নিয়ে আমাদের আজকের পর্ব। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা গল্পে চলে যাচ্ছি। তারেক রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি তো রাজশাহী থেকে আসলেন, আমের একটি বিশাল আপনার উদ্যোগ রয়েছে আমরা জানি। সেখান থেকেই কি আমি শুরুতে একটু ভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যে সেখান থেকেই কি আপনি আম নিয়ে বিজনেস করেন? এই জন্য আপনার নাম অনেকে বলে যে আমতারেক, এটা কতটা সত্য? কোনো একটা পেশা, সেই পেশার নামে নেমিং হওয়া খারাপ কিছু না। কিন্তু আমার এই নামটাকে যারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এর সঙ্গে আরও অনেক নোংরা শব্দ যুক্ত করে দেয়, যে কারণে ওইটা শুনতে আর ভালো লাগে না। এমনিতেই আমি যে কোনো পেশায় আছি, সেই পেশার পরিচয় হওয়া অসম্মানের কিছু আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে অনেক, এই নামের সঙ্গে জড়িয়ে ধরেন আমার মাকে নিয়ে খারাপ কথা বলে, আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে, বোনকে নিয়ে খারাপ কথা বলে, তখন সামগ্রিকভাবে পুরো বিষয়টাই খারাপ লাগে। এটাই আর কি। তবে আমাদের যারা বন্ধুরা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তারা ফোন দিলে বলে, তারেক সাহেব কেমন আছেন, আপনি কি আমজনতার তারেক, এইভাবে। আর যারা আপনার আমাদের জামাতের ভাই বন্ধুরা আছে, তাদের শুরুটা ওইভাবেই থাকে, অসম্মান করার উদ্দেশ্যে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলেই তো আপনি একজন তরুণ হিসেবে নতুন একটি বিজনেসের সাথে যুক্ত আছেন এবং এইটা নিয়ে তো অনেকের অনেক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। মৌসুম ভিত্তিক যে ব্যবসাটার কথা বলি, সেই সম্পর্কে আরও শুনবো। আপনার বলছিলেন যে পরিবারের মা তো বোনদেরকে খারাপ কথা বলে, সেগুলো নিয়েও শুনবো। কিন্তু একটু শৈশবটা শুনতে চাই, আপনার বেড়ে ওঠা কোথায়, জন্ম এবং আদার্স কিছু, সব কিছু শুনবো। আমি বগুড়াতে সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া, সেখানে আমার জন্ম। আর সেখানেই বেড়ে উঠেছি। বগুড়া জেলা স্কুলে ভর্তি হলাম, তারপরে কয়েক বছর পরে শহরে চলে আসলাম। ওখান থেকে যাওয়া আসার সমস্যা হতো, পুরো পরিবার সহ আমরা শহরে সুইচ করি। আর কাজের বিষয় হলো, খুব ছোট বয়সে একবারেই বগুড়া জেলা স্কুলে ভর্তি হওয়ার আগেই আমাদের বাড়িতে যে সবজিগুলো হতো, ফসল হতো, সেগুলো বাজারে গিয়ে বিক্রি করতাম। ক্লাস 1-এ খুব জ্বর ছিল, আমার মনে আছে। বাবা আমাকে জমি সেচতে নিয়ে গেছে। এক ধরনের সেচ যন্ত্র আছে, দুই পাশে দড়িতে টান ধরতে হয়। আমি খুব দুর্বল ছিলাম, তখন বাবা আমাকে জোর করে ধরাই দিল, টান দিচ্ছে, আমি পানির মধ্যে সহ পড়ে গেছি। এরকম ছোট বয়সে। মানে সেচ যন্ত্রগুলো বোধহয় এখন আর পাওয়া যায় না, হাতে চালিত, হাতে ড্রোন চালিত বলে বা সেউতি বলে, সেউতি বলে, হ্যাঁ, সেউতি বলে। সেগুলো আলুর জমি সেচ দেওয়া, পটল, আলু, ঢেঁড়স। আমরা প্রচুর ঢেঁড়স চাষ করতাম, পটল চাষ করতাম। ছোটোবেলায় এগুলো আবার বিক্রি করতাম। আর যখন বগুড়া জেলা স্কুলে অ্যাডমিশন হয়, অ্যাডমিশনে কোচিং করতে যেতাম, তখন আমার সঙ্গে আমার মা একটা দুধের পাত্র ধরে দিত, যে এটা বিক্রি করে তারপরে পড়তে যাও। বগুড়া জেলা স্কুলে ভর্তি হওয়ার পরেও আমি সেই দুধের জার নিয়ে ক্লাস 5 পর্যন্ত আমি সেটা নিয়ে গেছি। এবং আমার সেই জারকে আমার বন্ধুরা তাচ্ছিল্য করার জন্য সেটা নিয়ে ফুটবল খেলতো।
হ্যাঁ, টিফিনের সময় বা এরকম একটা অবস্থা হয়তো। অনেক ধরনের অনুভূতি আছে ছোটবেলায়। তার মানে বলবো যে আপনি সেই ছোটবেলা থেকেই একটা ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন। এটা তো খুবই ভালো যে নিজের পায়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা একজন তরুণের, আপনি এখন যেটা করছেন এবং ছোট থেকেই করে এসেছেন, মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, এক ধরনের স্বাবলম্বী করে তোলার যে ব্যাপারটা। কোনো একটা ভালো স্কুলে পড়লে ওইখানে যে সোসাইটি আছে, আমাদের স্কুলের যে সোসাইটি, শহরের স্কুল, বগুড়া জেলা স্কুল, সেখানে সবারই বাবা মা অনেক ভালো ক্যারিয়ার নিয়ে আছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের সন্তানরা সেখানে পড়াশোনা করে। সেখানে গ্রাম থেকে আমি আপনার হলো দুধ বিক্রি করে, মানে পড়তে যাওয়ার পথে দুধ বিক্রি করা, এই বিষয়গুলো আপনার হলো খুব লজ্জাকর ছিল। এবং যখন বন্ধুরা ওই দুধের জার নিয়ে ফুটবল খেলতো, তখন সেটা খুব খারাপ লাগতো। কিন্তু এই যে মানে খারাপ লাগাটা এবং এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, এইটা অনেক জোর জবরদস্ত করে বাবা মা শিখাইছে। আপনারা কয় ভাই বোন, বাবা মার কথা যদি একটু শোনান। আমরা এক ভাই এক বোন। আমার বোন স্কুল শিক্ষিকা আর আমি রাজনৈতিক কর্মী। আমিও চাকরি করতাম, ব্যবসা করেছি এক সময়। আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় সেকেন্ড ইয়ারের দিকে আমার তো খরচ টরচ ওইভাবে বাসা থেকে সাপোর্ট দিচ্ছিল না। মানে তারা ইচ্ছা করে দিচ্ছিল না, নাকি ছিল না বলে দিচ্ছিল না, এটা বুঝতেও পারতাম না। কারণ ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ হচ্ছিল না একবারে, বাট দিত না এরকম। তো তখন থেকে ব্যবসা শুরু করি। ওখানে কুমিল্লাতে যখন ছিলাম, কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি কোন বিষয় নিয়ে পড়েছেন? ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি। আর ওইখানে অর্থনৈতিক সংকটের কারণে আমার একটা ল্যাপটপ ছিল। ল্যাপটপটা নিজে নিজেই খুলতাম, উইন্ডোজ প্রোগ্রাম করতাম, তারপরে বিষয়গুলো বোঝার চেষ্টা করতাম। ডেস্কটপ পিসি ছিল একটা, ডেস্কটপ পিসি, সেটা নাড়াচাড়া করতাম, খুলতাম, এবং আমার মনে হতো আমি সব কিছু পারি, এরকম মনে হতো। গুগলে সার্চ দিতাম কোনো কিছু না বুঝলে। তো আমি গুগল ব্যবহার করা অনেক আগে থেকেই, বাটন মোবাইলেই গুগল ব্যবহার করতাম তখন। তো সেখান থেকে কম্পিউটারের কাজগুলো একটু হাতে দক্ষতা আসে। তখন আমি খুব অর্থনৈতিক সংকট যখন ঘনায় আসলো, আরও বেশি, আরও তীব্রতর হলো, ইউনিভার্সিটির সেশন ফি দিতে হবে, তখন আমি নিজেকে ওই কম্পিউটারের মেকানিক হিসেবে নিজেকে মানসিকভাবে তৈরি করলাম যে আমি তো এগুলো পারি, আমি চেষ্টা করি। আমি বিভিন্ন জায়গায় স্টিকার লাগাই দিলাম, আপনাদের সাপোর্ট প্রয়োজন হলে আমাকে কল দিবেন। তো প্রথম দিন যেখানে সাপোর্ট দিতে গিয়েছিলাম, ওটা একটা ডেল ল্যাটিটিউডের পিসি ছিল। তো সেটা আমি তো নর্মালি ক্লোন পিসিগুলো সার্ভিস করে অভ্যস্ত, ব্র্যান্ড পিসি কখনো সার্ভিস করিনি। তখন কি মনে হয়নি যে সায়েন্স পড়তাম যদি আগে থেকে? না না না, সায়েন্স আমার খুবই অপছন্দ। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম ইন্টার পর্যন্ত। আমার ম্যাথ ট্যাথ এগুলো দেখলে খুব বাজে লাগে এখন। আমি আপনার হলো ম্যাথের অনেক ক্লাস করাইছি, পারা জিনিসও প্র্যাকটিস করতে বিরক্ত লাগতো আমার, ভালো লাগতো না। সায়েন্স, ফিজিক্স, কমার্স এগুলো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আমার পছন্দ না, ভালো লাগে না। তো সেই ডেল পিসি যখন ঠিক করতে গেছি, তো আমার ধারণা ছিল যে নর্মাল কোন পিসিগুলো যেভাবে হয় ডেলের ক্ষেত্রে একই রকম হবে, কিন্তু আমি গিয়ে আটকাই গেছি, হয় না। ঠিক আছে, উইন্ডোজ প্রোগ্রাম রান করে না, বুটেবল ডিভাইস খুঁজে পায় না, অনেক সমস্যা। পরে আমি ঘামতেছি, আমি মানুষের সাথে বেইজ্জতি হচ্ছি, আমি একটা সার্ভিস করতে আসছি, আমি নিজেই পারছি না, এরকম একটা অবস্থা। তখন আবার গুগলের সহযোগিতা নিয়ে দেখলাম যে এটা কীভাবে বুটিং করতে হবে, তখন সেটা আবার সাকসেসফুল হইলাম। তখন বুঝতে পারলাম যে আমি যেই লাইনে কাজ করছি এটাই একমাত্র লাইন না, আরও অনেক বিস্তৃত অনেক অনেক জানার বিষয় আছে যেগুলো আমি জানি না। তখন আপনার হলো আমাদের ওখানে সাইফুল নামে একজন ব্যক্তি ছিলেন, ওনার কম্পিউটার দোকান ছিল। ওনাকে শেখার উদ্দেশ্যে ওনাকে বললাম আমি একটু শিখতে চাই, জানতে চাই, আপনার সাথে বসতে চাই, ব্যবসা শিখতে চাই। ঠিক উনি আমাকে বসালেন এবং আমাকে অনেক কিছু মানে ধরে ধরে শিখাইছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তার কাছে। তো এর পরবর্তীতে আমি সেখান থেকে মোটামুটি শেখা শেষ হলে আলাদাভাবে নিজেই বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, ওখানে পিডাব্লিউ, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আছে, বাখরাবাদ গ্যাস কোম্পানি, কুমিল্লা সিটি কর্পোরেশন, এরকম যে সরকারি যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে আমি আপনার হলো আমার কাজের দাওয়াত দিতাম যে আমি এই কাজটা এখন শিখছি, আমি আপনাদেরকে সার্ভিস দেবো। তো এইভাবে করতে করতে কুমিল্লার প্রায় 80% সরকারি অফিস আমার নিয়ন্ত্রণে চলে আসে। আমি সবাইকে সার্ভিস, মানে ওইভাবে করে চাকরিতে আলাদা করে যাওয়ার ইচ্ছা হয়নি কখনো? না, ইচ্ছা হয়নি আসলে। চাকরিতে অল্প যেটুকু বেতন দেয়, আর তার চেয়ে আপনার স্কিল, যখন আপনার সম্পদটা, আপনার মেধা এবং আপনার একটা অভিজ্ঞতা, তখন আপনি অনেক আর্ন করতে পারবেন। তখন আমি ছোটো ছোটো কাগজে, আমার তো ভিজিটিং কার্ড বানানোর টাকা ছিল না, তখন হাতে লিখে লিখে ভিজিটিং কার্ড বানাতাম আমি। সেই ভিজিটিং কার্ডগুলো আবার বিভিন্ন, অনেক ক্রিয়েটিভ একজন মানুষ আপনি তাহলে বলতে হয়। ওইভাবে দিয়ে আসতাম সবার কাছে, সুন্দর করে মানে লিখে দিয়ে আসতাম। তো আমাকে প্রথম দিন যে বাখরাবাদ গ্যাস কোম্পানিতে যেখানে গেছি,
বলতেছে যে কম্পিউটার কাজ করছে না। আমি দেখলাম যে কম্পিউটার কাজ করছে না, কি হয়েছে এটার। তো দেখি যে ওই PS2 আর USB নামে দুটো ক্যাটাগরি আছে মাউসের, ওইটার একটা সমন্বয়ের সমস্যার কারণে এটা পাচ্ছে না। তখন এটা ঠিক করে দিলাম, এমনিতেই ঠিক হয়ে গেছে। তো আমি বলছি যে আমাকে বলছে কত টাকা হয়েছে, আমি বলছি এটা আসলে কোনো কিছু সময় লাগলো না এরকম। তো সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে সার্ভিসিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে কিছু না হলেও টেকনিক্যাল পার্সন যারা আছে তারা মানে অনেক কিছু হয়ে গেছে এরকম একটা দেখার প্রবণতা আছে। কিন্তু আমি আমার মানে বিজনেস টাইমে বা সার্ভিস টাইমে কখনো এটা করিনি যে এটা কিছু না হলেও কিছু হয়েছে দেখানো, ভয় সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা, এটা কখনো করতাম না। এবং সমস্যাগুলো সহজভাবে বোঝাই বলতাম এবং গ্রাহকরা অনেক, আমার এমনও হয়েছে আমার যে ল্যাপটপটা আছে। প্রথমে কত টাকা পেয়েছিলেন এই সার্ভিসিং করে? 240 টাকা পেয়েছিলাম, 240 টাকার মতো। সেটা কি আপনার প্রথম আর্ন বলবেন? হ্যাঁ, সেটাই প্রথম ওইটা আর্ন করেছিলাম। এবং ওইটা আপনার হলো আমার টিউশন ফি, মানে ছোটবেলায় যে ইউনিভার্সিটি যে দুধ ফিটা, বিক্রি করতেন স্কুলে থাকতে, তখন সেই টাকা তো মায়ের হাতে তুলে দিতে হতো। সেটা সবই মায়ের ছিল। আচ্ছা। আমার মা অনেক সঞ্চয়ী এবং তিনি আপনার হলো বিভিন্ন জায়গায় জায়গায়, আমাদের একটা ব্যাংক ছিল কাঁঠালের মধ্যে দেখতে, হ্যাঁ, ওইটা যে ব্যাংক আমরা জানতামও না, ওটার ভিতরে মা টাকা রাখতো। এরকমভাবে মা সঞ্চয় করতো। এবার এই ধরনের গোপনে সঞ্চয়ের একটা সমস্যা আছে। আমার বাবাও সঞ্চয় করতো। বাবা, আমাদের যে মুদিখানার দোকান ছিল বাবার, আমরা টাকা দেখলে টাকা খরচ করে ফেলবো, এই জন্য সে বিস্কুটের প্যাকেটে মানে টাকা রাখে দিত। ঠিক আছে, অনেকগুলো টাকা জমায় রাখছে। তো একদিন আব্বা খুব করে কান্না করতেছে, আমি বলছি বাবা তুমি কাঁদতেছো কেন? তো বলতেছে আমার তো টাকা হারাই গেছে। তোমার কাছে তো টাকা নেই, কত টাকা হারাইছে তুমি বলো না। কয় না না, আমার অনেক টাকা হারাইছে। আমি কই সে টাকা? আমি বিস্কিটের প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। হারালো কিভাবে? তো বলতেছে যে এই চোর টিন কেটে দোকানে ঢুকছে, তারপরে ক্যাশে কোনো টাকা পায়নি, সব বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে ওরা রাগ কইরা। ঠিক আছে, তো সব সেই বিস্কিটের প্যাকেটের ভিতরে আব্বার টাকার ব্যাগ, টাকার বক্স ছিল। সেটা কত টাকা ছিল? মানে অনেক বড় অ্যামাউন্ট। আব্বা আমাদেরকে বলতেছিল না, আমরা আব্বাকে বকা দেবো সেজন্য। তো এরকম বিষয় আছে, ছোট ছোট অনেক ঘটনা। সুন্দর সঞ্চয়ের ঘটনা থেকে দুঃখজনক, আবার সেটা শিক্ষণীয় কিন্তু। বলতে পারতেছে না, ঠিক আছে, আম্মা বকা দিবে, আমরা বকা দিব, তোমরা আমাদেরকে টাকা, তুমি আমাদেরকে টাকা দিচ্ছ না কিন্তু তুমি বিস্কিটের প্যাকেটে টাকা রেখে দিছো। মায়ের যে বলছিলেন কাঁঠালের ব্যাংক, ওই সে সম্পর্কে একটু শুনি, বা আপনারা কখনো সঞ্চয় করেছেন কিনা সেটা। না, আমি আসলে সঞ্চয়ে বিশ্বাসী না। আমি আমার পরিশ্রম দিয়ে সবসময় রিকভার করার চেষ্টা করেছি। যখন অভাবে এসেছে আমি মনে করি যে মানুষের মেধা বা বুদ্ধির চেয়ে তার পরিশ্রম করার যে একটা প্রবণতা, এটা খুব জরুরি। একটা মানুষকে অনেক বেশি মেধাবী হতে হয় না, হ্যাঁ, এবং মেধা দিয়ে সব কিছু করা যায় না। হ্যাঁ, সবাই তো মেধাবী হয়ও না, ঠিক আছে। বলাই তো হয় যে 99% হচ্ছে পরিশ্রম করতে হবে, আর বাকি 1% যে আপনার সেটা মেধা। আমাদের সোশ্যালি জীবনযাপন চলাফেরা, এখানে পরিশ্রম দিয়েই সব কিছু রিকভার করা যায়। বুদ্ধিশুদ্ধি কম হওয়া মানুষও যদি একটু খাটাখাটনি করে, সততা নিয়ে ব্যবসা করে, কোনো কাজ করে, আমি মনে করি যে সে ভালো করতে পারবে। এটার জন্য অনেক মেধাবী হওয়ার প্রয়োজন নাই। আপনি রাজনীতিতে আসলেন, এটা কি আগে থেকেই ভাবনা ছিল জনপ্রিয়তার প্রতি বা মানুষের কাছাকাছি, মানুষের সাথে কাজ করার এরকম কোনো ইচ্ছা আগে থেকেই ছিল, নাকি হুট করেই আসা রাজনীতিতে? না, আমি তো রাজনীতির মধ্যে ছিলাম না। ইউনিভার্সিটিতে আমরা যখন ছিলাম, শিবির টানটানি করতো, ছাত্র দল টানতো, ছাত্র লীগ টানতো। বেসিক্যালি আমার রাজনৈতিক পরিচয় আমরা ওইভাবে কখনো এক্সপ্লোর করতাম না, ঠিক আছে। যখন ইউনিভার্সিটিতে কোনো অনিয়ম দেখতাম, ছোটোখাটো বিষয়ে সবার সঙ্গে মিছিলে আমরাও নেমে পড়তাম যে এই বিষয়ে সমাধান হওয়া প্রয়োজন। সেইটুকুই অ্যাক্টিভিজমই ইউনিভার্সিটি পর্যায়ে এসে শেষ করে যখন আপনার হলো আমার ব্যবসাটাও বন্ধ করে দিলাম। ওইটা আবার আমার মা অনেক বোকামি করে আমার ব্যবসাটা বন্ধ করাই, আমার অনেক ক্ষতি হয়। সার্ভিসিং করতেন যে, এটা অনেক বড়, অনেক বড়। 17-18 জন স্টাফ চাকরি করতো আমার সার্ভিসিং সেন্টারে, আমার আইটি সেন্টারে। সেটা মানে বগুড়াতে গিয়ে করেছিলেন? না, এটা কুমিল্লাতেই। এবং অনেক মানুষ কাজ করতো। পুরা কুমিল্লা শহরের 80% সরকারি অফিসে সার্ভিস মানে সিস্টেমটা আমার হাতে। নাম দিয়েছিলেন কোনো? হ্যাঁ, সিটি কম্পিউটার নাম একটা ছিল। কুমিল্লার ইপিজেটের যে প্রতিষ্ঠানগুলো ছিল, এই যে নজরুল ইসলাম সাহেবের নাসা গ্রুপ, ওইটার সার্ভার মেনটেনেন্স, কম্পিউটারের সার্ভিস, সিকিউরিটি সিস্টেম সব আমার, মানে আমি সার্ভিস করতাম এগুলো। ওখানে পাকিস্তানি একটা বস ছিল, তাদের সিস্টেমটা অনেক ভালো ছিল। তো এরকমভাবে প্রায় অফিসগুলো আমার নিয়ন্ত্রণে ছিল। এই সমস্ত কিছু আমার আম্মা একদিন, আমি আম্মাকে দেখানোর জন্য নিয়ে গেলাম যে দেখো আমি ব্যবসা করছি এখানে। তো তারা গেছে, আমার 4 রুমের একটা বাসা,
সেই বাসাতে আমাদের স্টাফরা থাকে, আমি একটা রুমে থাকি। তো আমার আব্বা মা ওই স্টাফদের সাথে থাকা খুব অপছন্দ করলেন, এবং আপনার হলো অপছন্দ বলতে যে আমি কেন তাদের সঙ্গে থাকি, তারা অনেক নিজেরা গালিগালাজ করে। আমি বেসিক্যালি খুব লো লেভেল থেকে মানে নেশা করে বা খুব ছিন্নমূল মানুষগুলোকে নিয়ে নিয়ে চাকরি দিতাম। আমার যে ফিনান্সটা দেখতো সে একজন মানে ড্রাগ অ্যাডিক্টেড ছিল এরকম। তো সেও স্বাভাবিক হয়ে যায় আমার সাথে কাজ করতে করতে। তো আমার আব্বা আম্মা এগুলো নিতে পারে না যে এই ধরনের মানুষ, এবং ওরা গালিগালাজ করে, কথা বলে, মানে ওই ধরনের মানুষ যেভাবে কথা বলবে সেভাবে আর কি। তো আব্বা আম্মা খুব হতাশ হয়ে গেল। এক ধরনের সামাজিক কাজও বলবো যে হ্যাঁ। আপনি এই ধরনের তখন আম্মা মানুষকে হতাশ নিচ্ছেন। হয়ে একটা কাজ করে ফেলে। ওখানে স্মার্ট টেকনোলজির একটা অফিসার বসেছিল আমার দোকানে, কম্পিউটার সোর্সেস ছিল, ওইখানে বলে ফেলে যে তারেক তো এখানে ব্যবসা করবে না, তোমরা ওর কাছ থেকে কত টাকা পাও। এই যে ব্যবসা করবে না, এটা তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়। এবং আমাদের তো অনেক মালামাল আমরা অনেক সরকারি অফিসে টেন্ডারে বা বিভিন্নভাবে দিয়ে রেখেছি, সেগুলো বিল আস্তে আস্তে আসে। ওরা আমাকে খুব চাপ দেওয়া শুরু করে, সব জায়গায় ছড়ায় দেয় আমি ব্যবসা করব না। তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই, তখন খুব কষ্ট করে ওই কম্পিউটার সোর্স স্মার্ট তাদের সমস্ত টাকা পরিশোধ করে দেই, এবং জিরো ডিউ, ঠিক আছে। তো তারপরেও শোধ হচ্ছে না। তখন আমার একজন স্টুডেন্ট আছে শুভাকাঙ্ক্ষী, যারা কুমিল্লাতে আমাকে টিউশনে দেওয়া সহ বিভিন্ন কাজে অনেক হেল্প করে, ইমন সুমন দুই ভাই। তো তারা আমার ওই বিজনেস প্রতিষ্ঠানটা কিনে নিয়ে আমি ওই সময় ঋণ মুক্ত হই। তো এই আমার বিজনেসটা যেভাবে সুন্দরভাবে দাঁড় করাইছিলাম, আমার আম্মা এবং আব্বা মিলে সব মিলায়ে 3 দিনের মধ্যে আমার পুরো বিজনেস প্রতিষ্ঠান 17-18 জন মানুষের স্টাফ চাকরি করে সব কিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ঠিক আছে। তো ওইখান তারপরে আমার মূল এজেন্ডা ছিল আমি সরকারি চাকরি করব। বুঝাতে পারেননি যে এটার সাথে এতগুলো মানুষ চাকরি যুক্ত করতে আছে। হবে, চাকরি করতে হবে, ব্যবসা করা যাবে না, এটা হলো একটা বিষয়। তো চাকরি করতে হবে, সেখান থেকে কর্মসংস্থানের জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে পড়লাম, ওরাকলে পড়লাম, সেখানে মানে ক্লাস করতাম, পড়াতাম। তো সে করতে করতে আবার আমি একটা গ্রুপ তৈরি হয়, আমি ম্যাথ ভালো পারতাম, সবাইকে আবার ম্যাথ করাইতাম, আমি সেখান থেকে একটু আর্ন হতো। সেখান থেকে ঢাকাতে আপনি বলছিলেন যে ম্যাথকে ভয় পান না, আবার হ্যাঁ math আমি করাতে। ম্যাথকে ভয় পেতাম, কিন্তু আমি যেটা ভয় পেলেও যেটা করি সেটা সাকসেসফুলি করার চেষ্টা করি। তো আমার একটা ম্যাথের বইও বের হয় ওই সময়, আমি আমার সংক্ষেপে শর্টকাট বিভিন্ন মেকানিজম নিয়ে বই করি। আমার সানোয়ার স্যার আছে, উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং উনিই করেন, আমি একটু লেখালেখিগুলো করে দিয়েছিলাম সমাধানগুলো। তো এর পরবর্তীতে ঢাকাতে শিফট হলাম। ঢাকাতে শিফট হওয়ার পরে এখানে যারা কনফিডেন্সে পড়তো তাদের একটা গ্রুপ করে তাদেরকে আবার ম্যাথ করাইতাম, এভাবে নিজেও আর্ন করতাম, তারপরে আবার পড়াতাম, প্রস্তুতি নিতাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, পাশ করতেছি, চাকরি হচ্ছে না, পেরেশানি। তারপরে কৃষি ব্যাংকের একটা লিখিত পরীক্ষা আমরা দিচ্ছিলাম, সেই সময় নকল হচ্ছিল, আমি ধরে ফেললাম। শিক্ষকই জড়িত, শিক্ষক সাপ্লাই দিচ্ছে স্টুডেন্টকে, তারা চুক্তিবদ্ধভাবে হেল্প করছে একে অপরকে। তো এইভাবে যখন ধরে ফেললাম, সেখানে আন্দোলন হয়। ওই প্রথম ঢাকাতে এসে কোনো আন্দোলন গড়ে তোলা, যে এই যে ডিভাইস জালিয়াতি হয়, এই যে নকল হচ্ছে, আমরা এটাকে সাপোর্ট করতে পারি না এবং প্রতিবাদ করতে পারি। তো ওইখান থেকে যখন প্রতিবাদ করলাম, তখন দেখি আমার সাথে সাথে পুরা মানে তেজগাঁ কলেজে সকল পরীক্ষার্থীরা একসাথে বের হয়ে পড়লো যে পরীক্ষা দিবে না তারা, কৃষি ব্যাংকে সেই পরীক্ষা। এবং নিচে আসলাম, তখন আমাকে ছাত্রলীগ, তারপরে কলেজের 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, শিক্ষকরা পর্যন্ত আমাকে ধরে মারধর করে, ওখানে রাস্তায় ফেলে মারধর করে, আমার পা অনেক রক্তাক্ত হয়ে যায়। ওই সময় সময় টিভির আপু ছিল, মৌসুমী নামে একজন ছিল, আপু ওই সময় যাওয়াতে আমি বেঁচে যাই আর কি। সাংবাদিক চলে আসছে, তারা তখন আমাকে মারধর বন্ধ করে। তো ওখান থেকে অ্যাক্টিভিজম শুরু। এরপরে এই যে রাজনৈতিক জীবনের শুরু করার জন্য যে অ্যাক্টিভিজমের শুরু মানে অ্যাক্টিভিটি লাগে, সেটা আপনার শুরু হলো ওইখান থেকে অ্যাক্টিভিজম শুরু হলো। আমরা পরবর্তী গল্পগুলো শুনবো, আমরা বিরতি নিয়ে আসছি একটু। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। আমাদের সাথে আছে মোহাম্মদ তারেক রহমান, আমজনতার দলের সাধারণ সম্পাদক। আরও অনেক গল্প আছে, আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি গল্প নিয়ে। দর্শক, আপনারা শুনছিলেন জীবন থেকে নেয়া। বিরতির পর ফিরে এলাম, আবারও চলে যাচ্ছি গল্পে। তারেক রহমান, আপনার কাছ থেকে যে গল্পগুলো শুনছিলাম, যে শুরু করেছিলেন একটি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, যেটা আপনি মার খেলেন, রক্তাক্ত হলেন, তারপরে গল্পগুলো শুনতে চাই। 20 জানুয়ারি আমি একটা থ্রেড করেছিলাম বাংলাদেশ ব্যাংকের ওই সময় প্রধানকে, যে আপনারা যদি এই যে কৃষি ব্যাংকের পরীক্ষা হচ্ছে বাতিল না করেন, তেজগাঁ কলেজকে কেন্দ্র হিসেবে বাতিল না করেন, তাহলে আরও বড় কিছু হয়ে যাবে এখানে আমাকে যেভাবে আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে।
তো অনেকটা বসে যাওয়ার মতো একটা বিষয় ছিল যে এটা আপনি যে কিছুক্ষণ আগে গল্প করছিলেন ওটাই ওইটা প্রথম মার ওটাই খাওয়া ছিল না ওইটাই প্রথম মার খাওয়া ছিল। তারপরে শেষে আমি জানতাম না যে আমার থ্রেটে মানে তেজগাঁ কলেজকে কেন্দ্র হিসেবে বাতিল করা হবে। পরে দীর্ঘদিন তেজগাঁ কলেজে কোনো পরীক্ষাই হয়নি এবং ওই যে ওই সাকসেসফুল বিষয়ের প্রেক্ষিতে আমার আলটিমেটাম সময়ের আগেই তাকে বাতিল করা হয়। এরপরে আমার মাথায় চিন্তা আসলো যে এই যে পরীক্ষাটা বাতিল করা যায় এভাবে, আমরা যদি একটা ইয়ে করি আপনার এর আগে আরেকটা অ্যাক্টিভিজম ছিল, তবে সেটাতে মার খায়নি। এটা ছিল, যদি বলি কতবার মার খেয়েছেন এ পর্যন্ত? এটা অনেকবার। আর্ট ব্যাংকের একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষায় প্রচুর জালিয়াতি হয়। হ্যাঁ, আমি ওই পরীক্ষাতে খুব ভালো দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় আসতে শুরু করলো যে এটা প্রশ্ন ফাঁস হয়েছে, সবাই মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে বিভিন্নভাবে। তো ওই দিন বাংলাদেশ ব্যাংকে আমি কয়েকজন বন্ধু মিলে আমরা যাই, যে মানে ওটা ঘেরাও টাইপের, 10-12 জন মিলে ঘেরাও হয় না যদিও, তারপরে গিয়েছি ব্যাংকের ভিতরে ঢুকে হইচই করতেছি যে কেন এভাবে জালিয়াতি হচ্ছে, তোমরা কেন এরকম করছো। তো তখন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা কর্মীরা আমাকে খুব মারধর করে। ওইটা ছিল প্রথম মারধর সম্ভবত, ঠিক আছে। তো সেই মারধর খেয়ে তারপরে কাউকে আর বললাম না মার খেয়েছি আমরা আবার সবাইকে প্রেস ক্লাবে ডাকলাম, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওই পরীক্ষা নিচ্ছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমাদের সাথে প্রায় 400-500 ছেলে পেলে চলে আসে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছি। এই যে আন্দোলনগুলো করছিলেন তার মধ্যে কি জনসংযোগের জন্য এক ধরনের মজা পেয়ে গেলেন এরকম কি না, বলবো? তখন কোনো মজার কিছু না। আমরা চাকরিতে নিয়োগ বঞ্চিত হচ্ছি, সেখান থেকে সাফারিংস থেকে মজা না মজা, তখনও রাজনীতি করব কোনো চিন্তাই হচ্ছে না মাথার মধ্যে। 22 জানুয়ারিতে একটা আন্দোলনের ডাক দেই যে আমরা এই কোটা প্রথা যেটা আছে, 56% কোটা, চতুর্থ শ্রেণী নিয়োগে প্রায় 90% কোটা, শিক্ষক নিয়োগে 84% কোটা, রেলওয়েতে 40% পোষ্য কোটা, এই ভয়ঙ্কর কোটাগুলো অ্যাড্রেস করে সামনে, আমার আগেভাবে কেউ আনছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতাম এগুলো সামনে আনার। এগুলো এনে 26 তারিখে প্রোগ্রাম ডাক দিলাম, 22 তারিখে সেই প্রোগ্রামে আমাদেরকে প্রচুর থ্রেট করা হয়। থ্রেট করে করে গোয়েন্দা সংস্থা থেকে থ্রেট করা হলো, তারপরে মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড তারা আমাকে থ্রেট করলো। এই থ্রেটের পর্যায়ে আমরা প্রোগ্রামটা আমি বন্ধ করা ডাক দিলাম, বন্ধ করে দিলাম আবার। কিন্তু বন্ধ করলেও অনেকে বলল যে আমরা অন্তত তারপর আসি, যারা যারা ভালো লাগে আসি, দেখি কি হয়। তো সেইখানে আপনার হলো কোটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মুহূর্তের মধ্যে আমাদের 17,000-এর মতো মেম্বার হয়ে গেল। এখন এত সদস্য হয়ে গেছে, সবাই বলছে যে এত সদস্য দিয়ে কী হবে, প্রোগ্রাম দিতে হবে, কিন্তু প্রোগ্রামটা দেবে কে, ডিক্লার করবে কে, কেউ সাহস পাচ্ছিল না। তো তখন আমাকে দিন মোহাম্মদ বলল, তারেক তুমি তো ভয় পাও না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, ওখানে যারা অ্যাক্টিভিজম করে ওদেরকে খুঁজে বের করো, ওদেরকে দিয়ে একটা ঘোষণা দেওয়া। আপনি এত সাহস পেতেন কোথা থেকে? তো যাই না কিভাবে, মানে দুষ্টামি করতে করতে চলে যেতাম এরকম। তো বলছে তুই চল, তুমি চলো। তো বলতেছে না আমি যেতে পারবো না। ও একটু ভয় পেত, আর ও সরকারি চাকরি করবে ডেডিকেটেডলি, ওইভাবে ডাই হার্ট, সে কারণে ও একটু ব্যাকফুটে থাকতো। কিন্তু ও অনেক কৌশলে, অনেক বুদ্ধিমান এবং অনেক রণকৌশল তৈরি করার জন্য দিন মোহাম্মদ অনেক হেল্প করেছে। দিন মোহাম্মদ, সাকিব চৌধুরী, মাসুদ, আমাদের প্রথমে কোটা, তখনও আমাদের এই যে কোটা আন্দোলনের যে বন্ধুদেরকে দেখেন, এরা কেউই আমাদের সাথে এঙ্গেজ হয়নি তখনও। তো ক্যাম্পাসে গেলাম, ওখানে রাসেল নামে একটা ছেলে ছিল, ওর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ও এখন এসআই হয়েছে। তো ও একটু সাহস দেখিয়েছিল। পরে আমি যখন সত্যিকার অর্থেই মহসিন হলে গেছি, তখন ও আমাকে দেখে পালায়ে গেছে আর কি। পালায়ে গেছে বলতে আমার সাথে কথা বললে একটা হলে থাকতে পারবে না, টেনশন, দুশ্চিন্তা এগুলো থেকে। এরপরে আমি টিভি হলরুমে ঢুকছি, গিয়ে সেখানে বলে ফেলছি আমি হলো অমুক, আমাদের একটা গ্রুপ আছে, কোটা সংস্কার চাই, তো তোমরা আমাদের সাথে একটু সহযোগিতা করো, আমি এই বিষয়ে কথা বলতে চাই। তখন ছাত্রলীগের ছেলেপেলে দাঁড়ায় গেছে আমার বিরুদ্ধে। আমার মানে ভয়ে গা থমথম করতেছে, কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারলে এরকম একটা অবস্থা হয়, ঠিক আছে। তো সেই দিন কোনোভাবে ওখান থেকে চলে আসলাম, কাউকেই পেলাম না যে কার মুখ দিয়ে ডিক্লারেশন দিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, তাহলে আমি বলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনবে না। আমি তাদের কাছে বলি নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না কোথাকার, ঠিক আছে। আমি আমার পরিচয় বলছি না, জাস্ট আমি যাচ্ছি, আমার নাম তারেক, আমি পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করি, হ্যাঁ, সেখানে গ্রুপ স্টাডি করি। সেই দেখে সবাই আমাকে চেনে যে পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক লাইব্রেরিতে আমি আছি। তো ওইখানে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢাকা কলেজের একটা ছেলে থাকলো সুমন কবির, ওর সাথে আবার পরিচয় হলো। প্রথম প্রোগ্রামটা আমি, দিন মোহাম্মদ সাকিব চৌধুরী মিলে আমরা চিন্তা করলাম যে আমি একা দায় নিতে পারবো না, ও দায় নেবে না, তাহলে আমরা সবাই একসাথে ফেসবুকে পোস্ট করি যে আমরা 16 ফেব্রুয়ারি কোটা সংস্কারের দাবিতে প্রোগ্রাম দেব। ঠিক আছে, তো দিয়েই ফেললাম প্রোগ্রাম। তখন এটা কি 24-এর কথা বলছেন? না না না, 18 সালের কথা আচ্ছা, বলছি। 18 18 সালে একটা বড় আন্দোলন হয়তো কোটা নিয়ে, তো দিয়ে ফেললাম। সবাই খুব খুশি, প্রোগ্রাম ঘোষণা হয়েছে, সবাই আসবে, প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা অবস্থা। এর মধ্যে আমরা মাঠ পর্যায়ে কী অবস্থা সেটা যাচাই করার জন্য আমি আবার একটা কাজ করতাম। ওই পাবলিক লাইব্রেরিতে যখন পড়তাম, চিরকুটেতে আমাদের কোটার বিষয়গুলো ওখানেও হাতে হাতে লিখতাম। হাতে লিখে, এত অর্থনৈতিক সংকট, একটা লিফলেট প্রিন্ট করবো সে টাকাও ছিল না, তো হাতে লিখে লিখে বিভিন্ন জনের বইয়ের মধ্যে দিতাম, তারা সেটা পড়তো, জানাইতো। একদিন তার মোটামুটি, মানে আপনার হাতের লেখা অনেক সুন্দর। না আমার হাতের লেখা বিচ্ছিরি, ওটা দিয়েই লিখতাম। ঠিক আছে, তো একদিন যখন সবাইকে মোটামুটি দিলাম, অনেক মানুষকে দিলাম, প্রত্যেক টেবিলে একটা একটা করে দিতাম, সবাই তারা পড়তো। তো একদিন আমি টেবিলের উপর দাঁড়ায় গেছি বলতে যে দাঁড়ায় গিয়ে বলতেছি যে একটা প্রোগ্রাম ঘোষণা হয়েছে, তোমরা জানো 16 ফেব্রুয়ারি কোটার দাবিতে, কোটা সংস্কারের দাবিতে প্রোগ্রাম। তখন বলতেছে তুমি সেই, তাই বলতেছে সবাই। ঠিক আছে, তার মানে সবার কাছে পৌঁছে গেছে আপনার চিরকুটটি। চিরকুট পড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠে গেছে, প্রোগ্রাম হবে 16 তারিখে। ঠিক আছে, তখন সবাই বলতেছে যে মানে তারা শুধু খুঁজতেছিল যে এরা কারা, এরা এরকম করতেছে, মানে কে তাদেরকে পোস্ট করতেছে, কে আহ্বান জানাচ্ছে, কেউ জানে না। সুবোধের মতো, হ্যাঁ, সুবোধের মতো ভিতর থেকে কাজ সুবোধের ভিতরে করছিলেন। না। তো তখন দাঁড়ায় গেলাম, তখন সবাই জানলো বিষয়টা। ঠিক আছে, তো আমরা ওখান থেকে বললাম তোমরা কয়েকজন আসো, আমরা একটু নিচে মিটিং করি, আমরা আলোচনা করি কিভাবে করা যায়, সবাইকে প্রয়োজন নাই। তখন সুমন কবির আসলো, আরও কয়েকজন আসলো, মিনা আলামিন আসলো। ঠিক আছে, সেখানে আমি 500 টাকা মনে হয় দিয়েছিলাম, আমরা দিয়ে একটা ব্যানার করতে হবে, সবাই 2 টাকা 5 টাকা এরকম, তখন 2 টাকা খুব প্রচলন ছিল 18 সালে। সেই 18 সালে তখন থেকে কি ভিপি নূরের না, তার তখনও ভিপি নূর, আচ্ছা। রাশেদ খান কাউকে আমরা চিনতাম না তখনও। ঠিক আছে, তো আমরা অনেক 2500 টাকার মতো মনে হয়, 2 টাকা 5 টাকা করে সব স্টুডেন্টরা দেয়। সবার কন্ট্রিবিউশন, মানে সবার ভালোবাসা, সবাই দায় থেকে তারা নিজেরাও প্রোগ্রামে আসবে এরকম। তখন ওরা আমাকে একটা শর্ত দিয়ে দেয়, তুমি বলছিলা, আমি সবাইকে বলতাম যে আমরা অনেকজন আছি, তোমরা টেনশন করো না, আসলে কেউ নাই। ঠিক আছে, আমরা 2-1 জন আছি, 3 জন, আর কেউ নাই, এমনি বলতাম আমরা অনেক আছি তোমার। তখন ওরা আমাকে শর্ত দেয়, আমরা 100 জন যদি আসতে পারি তাহলে ওরা পুরো লাইব্রেরি থেকে 2000 মানুষ নামবে। তখনও নুরুল হক নূর, রাশেদ কারোর সাথে পরিচয় হয়নি। তা প্রোগ্রাম দিব 17 তারিখে, আমাকে সবাই বলতেছে ব্যানার যেন কোনোভাবে মিস না হয়। আমাদের একটা ভয় ছিল ব্যানারটা আমাদের কাছ থেকে কেড়ে নেবে। সবার আগে মানে সকাল সকাল বাসা থেকে বের হয়েছি, আমার ব্যাগের মধ্যে ব্যানার, তারপরে ফেস্টুনের কাগজ, রং, তুলি, এগুলো সব নিয়েছি, এগুলো আঁকতে হবে গিয়ে বসে বসে। তো কোটা সংস্কার চাই নামে যে একটা সুন্দর সুন্দর ব্যানার দেখেন না, যে ওই 18 সালের ভাইরাল হওয়া, হ্যাঁ, ওগুলো আমার করা ছিল। তো ওটা যখন লিখছিলাম ওখানে হাত কাঁপছিল আমার, যে কি একটা অবস্থা। এবং প্রথম লাইব্রেরিতে যখন ঢুকতেছি তখন শেয়ালের মতো যাচ্ছি, যে আজকে তো মার আমার মিস নাই। তো ওই দিন মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড তারা হলো প্রোগ্রাম ডাকছে আমাদের ঠেকানোর জন্য। 4টা মাইক, 10-12টা বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে লোকজন চলে আসছে, তারা মাইকে হুঙ্কার দিচ্ছে আমাদেরকে। আমি ভয়ে ভয়ে লাইব্রেরিতে বিলাইয়ের মতো মানে মৃদু পায়ে ঢুকে সকালে ওখানে লেখা শুরু করলাম। আমাকে তো শর্ত দিয়েছিল 100 জন যেতে হবে। তো দেখি যে মিনা আলামিন, তারপরে আরিফ সহ কয়েকজনকে পেলাম, ওরা আসলো, ওরা আমাকে লিখতে হেল্প করলো। আমি বললাম ওরা তো 100 জন যেতে বলছিল, আমরা তো 10-12 জন হয়েছে এখানে। তো আমি বললাম যে যাক 10-12 জন নিয়ে যাই। আমি যাই বললাম আমরা তো 100 জন আসতে পারিনি, আমাদের এত লোক নাই, তো আমরা তো প্রোগ্রাম ডাকছি, বাহিরে মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডে তারা প্রোগ্রাম ডাকছে, আমরা প্রোগ্রাম করব কিনা। সবাই খুব আতঙ্কিত, কি করবে এখন। তখন আমি বললাম আমরা তো অনেক দিন কষ্ট করেছি, কেউ 5টা 7টা 10টা ভাইবা দিয়েছি, চাকরি হয় না, 56% কোটা কীভাবে আমরা সহ্য করি, শিক্ষক নিয়োগে 84% কোটা কীভাবে আমরা এটা মেনে নেই। আমরা আবার একটি বিরতি নিয়ে আসছি, আপনারা এই সাহসিকতার গল্পগুলো শুনবো। দর্শক, আমরা শুনছি তারেক রহমানের গল্পগুলো, জনতার সাধারণ সম্পাদক তারেক রহমানের গল্প, সাহসিকতার গল্প। আপনারা আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ, আমরা সাম্প্রতিক সময়ের একজন তরুণ নেতার গল্প শুনছি। আবার গল্পে চলে যাই। তারেক রহমান, আমরা একটু মানে আপনার যে বিষয়গুলো আমি জানি যে আমজনতার দল পরবর্তীতে একটি আলাদা স্বতন্ত্র দল হিসাবে তৈরি হলো। আমরা দেখেছি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও দিতেন, ভিডিও ছাড়তেন, সেগুলোতে লুঙ্গি পরে করতেন, যেটাতে এটা কি একদম সাধারণ মানুষের সাথে মিলে যাওয়ার জন্য বা তারা আপন মনে করবে সেটা করার জন্য করেছেন কিনা? না, আমি অনেক আগে থেকে লুঙ্গি পছন্দ করি। বগুড়াতেও শহরে লুঙ্গি পরে ঘুরতাম আমি, আমার ভালো লাগে। তারপরে সিলেটে বন্যা ত্রাণ কার্যক্রম যখন হলো সেখানে লুঙ্গি পরে, ঢাকা শহরে অনেক সময় লুঙ্গি পরে ঘোরাঘুরি করেছি। মানুষ আশ্চর্য হয় যে লুঙ্গি পরে ঘুরছি, এটা ভালো লাগে। এখন যদি বলি আম জনতার দল তৈরির কথা বা ওই সময়ে কোটা বিরোধী আন্দোলন যখন আরো বেশি ঘনীভূত হলো সেই পর্যায়ের কথা, এবং আপনি অনশন করলেন 120 ঘন্টা, 134 ঘন্টা। আচ্ছা 134 ঘন্টা অনশন করলেন, সেই সব সম্পর্কে আপনি একটু আমাদেরকে বিস্তারিত যদি বলেন। জি, ভিপি নুরুল হক নূর, রাশেদ খান, তাদের সাথে পরিচয় হয় আমার প্রথম যে প্রোগ্রাম আমরা করলাম কোটা সংস্কারের দাবিতে 17 ফেব্রুয়ারি, এরও পরে। তখন আমি রাজু ভাস্কর্যের ওখানে নুরুল হক নূর একটা বক্তব্য দেয়, সাধারণ মিডিয়ার কাছে দেয় অ্যাজ ইউজুয়ালি। তার কাছে, যেহেতু তারা ক্যাম্পাসে থাকে, ছাত্রলীগের রাজনীতি করে, সেই জায়গা থেকে বক্তব্য দেয়। তো ওইটা আমি দেখলাম যে সে খুব ভালো বলছে। তখন তাকে আমি পিক করি যে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে আন্দোলনের, সেখানে তাকে যুক্ত করি। এবং তার আগে রাশেদ খানকে সাথে যোগাযোগ হয়, তাকে এবং নুরুল হক নূরকে একসাথে আমি আমাদের গ্রুপে যুক্ত করি, আমাদের আন্দোলনে। সেখানে যুক্ত করার পরে আবার একটা সমস্যা হয়ে যায়। রাশেদ খানের মধ্যে একটা প্রবণতা আছে যে তার সমকক্ষ সমপরিমাণ নেতৃত্ব কেউ আসলে সে একটু জেলাস ফিল করে সব সময়, যে তার সে ওই জায়গায় একটা কাজ করে, এখনও কাজ করে। তার আমাদের গণ অধিকারে যখন ছিল তখনও সেটা কাজ করত। তো ওইখান থেকে নুরুল হক নূরের সাথে পরিচয়। এবং আপনার হলো আমি তখন, আমাকে শুধু আন্দোলনের ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত যারা, তারা আমাকে খুব ভালোভাবে জানতো। এবং আমি ম্যান পাওয়ার মোবিলাইজেশনের কাজটা খুব ভালোভাবে করতাম, যেহেতু ওরা কলেজ স্টুডেন্টরা আমার কাছে কিছু পড়তো, তারপরে কনফিডেন্সের বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে পড়তো, তাদেরকে দিয়ে আমি কনভিন্স করতাম পুরা কোচিংয়ে সবাই যেন আসে। ফলে আমার একটা মানে চেইন থেকে নীলক্ষেত এবং ফার্মগেট এরিয়া, মিরপুর এরিয়া, এগুলো থেকে, এবং মগবাজার, মালিবাগ, এখানে যে ফোকাস কোচিং সেন্টার আছে, এই জোন, এগুলো থেকে আমি একটা ভালো ম্যান পাওয়ার মোবিলাইজ করতে পারতাম, যার ফলে সবাই আমার দিকে দেখতো যে তারেক ভাই এই মানে ছেলে পেলে আনলে তাহলে প্রোগ্রাম হবে, এইরকম একটা বিষয় ছিল। এবং 8 এপ্রিল রাতে যখন আমরা সব দিক বিদিক শূন্য হয়ে গেছি, সেই দিনেও আমার কার্যক্রম ওই রকমই ছিল যে সবাই, এবং ওই 9 তারিখে কেউ টকশোতে যাচ্ছে না। তখন 21শে টিভিতে আপনার হলো ওইটা আনন্দবাজার পত্রিকার একজন, উনি দায়িত্বে ছিলেন, 21শে টিভি টকশো আয়োজন করেছেন, উনি আমাকে ডেকেছেন, তোমার ইন্টারভিউ নিতে চাই। বিষয়টা ছিল অনেকটা প্যাচে ফেলানোর মতো, যে সে জেনে গেছে এনিহাউ যে আমি এই আন্দোলনটা মোবিলাইজ করতেছি, এবং সে আমাকে নানা প্রশ্নে জর্জরিত করছে। সেই দিন কেউ টকশোতে যাচ্ছে না, আমিও টকশো থেকে বের হয়েছি, নিচেও গোয়েন্দা সংস্থার লোকেরা গাড়িতে তুললো, উত্তম মাধ্যম চলতেছে, যতক্ষণ চলতেছে। ওটাই কি আপনার প্রথম টিভি শো ছিল? হ্যাঁ, প্রথম টিভি শো 21শে টিভিতে ছিল, 21এর রাত নামে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে। তো বের হওয়ার পরে গোয়েন্দা সংস্থা আমাকে উঠায় নিয়ে গেলো, মারধর করলো, অনেক হয়রানি, আবার ফেলে রেখে গেল টিএসসি না, ওই শাহবাগের এখানে ফেলে রেখে যায় ওখানে। ওইটা প্রথম আমার অ্যারেস্ট ছিল ওখানে। না, প্রথম অ্যারেস্ট ছিল সম্ভবত 14ই মার্চ আমাদের 56 জনের মতো গ্রেপ্তার হয়ে আমরা, 56 জনের মতো মনে হয়, 56 জন কি 64 জন, সেইখানে যে গ্রেপ্তার হয়েছিলাম সবাই, বেসিক্যালি আমাদের কয়েকজন গ্রেপ্তার হয়, 3 জন, তাদেরকে ছাড়াতে আমরা 56 জন যাই, 56 জনকেই গ্রেপ্তার করে ফেলে। ঠিক আছে, 56 জনকে যখন গ্রেপ্তার করে তখন সবাই চেষ্টা করতেছিল, বাবা, খালু, মামা যারা আছে সবাইকে ফোন দিচ্ছে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে এরকম মনে হচ্ছিল না যে আমার কেউ নাই বলার মতো, কেউ বলার মতো নাই। ঠিক আছে, কিন্তু কেউ ছাড়া পাচ্ছিল না। কিন্তু একজন এসপি, আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই, সেও পুলিশে, তারা মিলে এসে আমাকে ছাড়াতে আসে। ঠিক আছে, কিন্তু সবাই ছাড়া পেতে চায়, ছাড়া পাচ্ছিল না, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। তখন আমি বলি সবাইকে নিয়ে বের হলে বের হবো, না হলে বের হবো না। এর মধ্যে আমি আমার জুতার মধ্যে মোবাইল ফোন রেখে দিয়েছিলাম, বাটন ফোন, সবার সব কিছু রেখে দিয়েছি, বাটন ফোন রেখে দিয়েছিলাম। আমি আমার বন্ধু মোশারফ, কুমিল্লা ইউনিভার্সিটির টিচার, ঠিক আছে, এখন সে, তো ওকে একটা মেসেজ দিয়ে বললাম যে আমাকে তো আটকায় রাখছে থানার ভিতরে, তোরা ইউনিভার্সিটি থেকে
মানে রাস্তা অবরোধ করে দাও তোমরা। তখন ও সবাইকে নিয়ে যায়, ছাত্রলীগের ছেলেপেলেও ছিল, সাধারণ ছাত্ররা ছিল, সবাই মিলে ওখানে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির সবাই আমাকে খুব পছন্দ করতো, যে কি তারেক রে গ্রেপ্তার করছে। তখন ইউনিভার্সিটি থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পুরোটা বন্ধ করে দেয়। প্রথম আন্দোলনের তার মানে এতদিন সংগঠক হিসেবে কাজ করেছেন, এতদিনে আপনি একজন নেতাতে পরিণত হলেন। না, নেতা বা ওই ধরনের কোনো ফিলিংসই কখনো হয়নি। আমরা আন্দোলনকারী কর্মে চাকরির প্রয়োজন, নেতা হতে হবে, ফোকাসে আসতে হবে, এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা এইরকমই। তো রাস্তা বন্ধ করে দিয়েছে প্রথম, মানে রাস্তা অবরোধ এবং ভায়োলেন্সের আপনার হলো আন্দোলনে রূপান্তরিত করে কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমার জন্য তারা করে সেখানে। এরপরে সব বন্ধ হয়ে গেছে, সেখান থেকে দেখে ফার্মগেটের এখানে বন্ধ করে দিচ্ছে আমার স্টুডেন্টরা, যারা আমার কাছে ম্যাথ করতো তারা এখানে বন্ধ করে দিল। তাদের কাছেও বার্তা দিছি, এদিকে মৌসুমী আপুকে বার্তা দিছি, আপু আমাকে তো অ্যারেস্ট করছে, আপনি সাংবাদিকদের বলেন। ঠিক আছে, ওই বাটন ফোনটা অনেক কাজ করছে, ঠিক আছে, ওই সময় যেটা জুতার মধ্যে ঢুকে রাখছিলাম। তো ওইখানে একটা পুলিশ আমাকে খুব মানে পেটে লাথি মেরে মানে হাজতের ভিতরে ঢুকিয়েছিল, ঠিক আছে। তো তখন আমি বলছি যে আমাকে কতক্ষণ এখানে রাখতে পারো, আমি দেখবো তোমাকে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার হলো রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টরা বের হয়ে পড়ছে। কুমিল্লা ইউনিভার্সিটি পুরো লক করে রাখছে প্রায় 5-6 ঘন্টা যাবৎ, সব মানে ত্রাহি অবস্থা। তখন আইজিবি, ডিআইজি সব রমনা থানায় চলে আসছে, ঠিক আছে, কি আমাদেরকে ছাড়াই, আমাদেরকে মুক্ত করবে। তা আমার বের করবে, কি করতে হবে, মুচলেখা দিতে হবে। তা আমি বললাম যে আমি মুচলেখা দিব না। মুচলেখায় কি কি লেখা ছিল? যে লেখা ছিল যে এই ধরনের আর আন্দোলন করবো না বা এরকম মুচলেখা দেবো না। এইদিকে মুচলেখাও দিচ্ছি না, বাইরে আন্দোলন আরও বড় হয়ে আসতেছে, টেনশনে সব আতঙ্কিত অবস্থা। তখন আমাদেরকে মনে হয় যে মুচলেখা লাগবে না, কিছুই লাগবে না, এমনি ছেড়ে দিচ্ছে। তো ওই যেই পুলিশ অফিসার আমাকে লাথি মারছিল না, দেখি যে সে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। তখন ওর ক্যামেরাটা থাপা মেরে আমি ফেলে দেই ওই জায়গায়। কি ভিডিও করো, আমরা আন্দোলন করতে আসছি, চাকরি বাকরি করবো, আন্দোলন শেষে দাবি আদায় হবে, ভিডিও করে রাখেন কি, মার্ক করে রাখবেন, ঠিক আছে। তারপরে তার কলাটা ধরে, আমি কলার ধরিয়ে দিন, বুঝছেন, আমাকে লাথি মারছিলে কেন বলো, আমরা এখান থেকে বের না হলে তোমার কী হবে বলো, এইভাবে বলছি, ঠিক আছে। কয় ভাই সরি এইভাবে বলে। তো সেখান থেকে আমরা, ওইটা প্রথম অ্যারেস্ট ছিল ওইখানে এই কোটা আন্দোলনে। তারপরে আমরা বের হলাম 8 এপ্রিল বড় আন্দোলন হলো। আমরা বড় আন্দোলনের কথা শুনবো, তার আগে আমি একটু শুনতে চাই যে সংসার জীবন কবে থেকে শুরু হলো? বা সংসার জীবন আরও পরে, আচ্ছা। ঠিক আছে। আমি ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আমার এখন একটা মানে রিলেশন ছিল, ঠিক আছে। তো আমি আন্দোলনে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে ক্যাম্পেইন করতে গিয়েছি, আমি এবার ক্যাম্পেইন করতাম, বিভিন্ন ইউনিভার্সিটি যেতাম, তাদেরকে ক্যাম্পেইন করে গ্রুমিং করতাম, মানে প্রস্তুত করতাম যে আমাদের এই সমস্যাটা সমাধান করা দরকার। ইউনিভার্সিটি পুরো স্টুডেন্ট সবাই আমার কাছে হলে লাইব্রেরিতে শুনতেছিল, প্রায় 700-800 স্টুডেন্ট ক্যাম্পেইন করতেছিলাম। ওই সময় আমার ওই যার সাথে রিলেশন ছিল আমাকে ফোন দিয়ে বলতেছে তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমি বলছি যে তুমি এটা কেন বলতেছো আমাকে, হয়ে গেছে, আমি এখন কী করবো, আমি একটা প্রোগ্রামে আছি, ঠিক আছে। তো ওইটা ফোন রেখে দিলাম, এরপর আর যোগাযোগ করিনি আর কখনো, ঠিক আছে, যে অন্য জায়গায় সে চলে যেতে চায় চলে যাক। আমি আন্দোলনে আপনি এতটাই বিভোর ছিলেন যে বিভোর না বলতে, বিষয়টা হলো আমার জায়গায় চিন্তা কাজ করে, মানে আমি আমার পছন্দের ক্ষেত্রে আমি আমার পছন্দকে কখনো প্রিফার করি না, বড় উল্টা যে আমাকে মানে সম্মান করে, মর্যাদা করে, তাকে আমি রিভার্স সম্মান করার জন্য মানে একটা গুরুত্ব দেই। যে আমি যাকে সম্মান দিচ্ছি সে আমাকে সম্মান নাও দিতে পারে, বাট যে অন্তত আমাকে সম্মান দিচ্ছে আমি তার প্রতি ঋণী, আমাকে তাকে রেসপেক্ট করতে হবে। তার মানে প্রথম প্রেম আপনার বিফলে গেল। বিফলে গেল, ঠিক আছে। এরপরে আপনার হলো আপনার আমাদের ছাত্র অধিকার পরিষদে খুলনা জেলার সভাপতি ছিল হলো আমার ওয়াইফ তামান্না ফেরদৌস শিখা, তার সাথে পরিচয় হয়। সে আমাকে সরাসরি, আমি যোগাযোগ করার পরে আমি বলছি তুমি আমাকে যোগাযোগ করতেছো কেন, আমাকে পছন্দ হয় নাকি, ঠিক আছে। তো সে বলতেছে হ্যাঁ পছন্দ হয়, ঠিক আছে, পছন্দ হয়। তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসি, দেখা করি একটু, ঠিক আছে। তা দেখা করার পরে সে আবার তার বাবা মারে পাঠাই দিছে। এতটা সিরিয়াস আমি ভাবি নাই। আমি ওই দিন একটা পন্সের স্যান্ডেল পরে আছি, খুব বাজে অবস্থা। আমার পলাশিতে একটা দোকান ছিল ছোট, কম্পিউটারে টাইপ করি, আবার দই টই এগুলো বিক্রি করি, এই ধরনের একটা দোকান। সেখানে আসছে হুট করে, আমি কি, তারপরে দেখছি যে তারা সম্বন্ধ নিয়ে চলে আসছে, আর আমি একটা আলু থালু অবস্থায়, আমি শেভ করা নাই, তারপরে চুলে এলোমেলো, গোসলও ঠিক মতো করি নাই, কোনো মতো ট্রাউজার পরে আছি, টাইপ করে দিচ্ছিলাম একজন কাস্টমারকে, এরকম অবস্থায় আসছে।
তো আমি কথা বললাম, আমি তখনও আমার পছন্দকে খুব প্রিফার করিনি। ঠিক আছে, আমাকে কেউ একজন সম্মান করছে, ওই ফ্যামিলি আমাকে অনার করতেছে, তারা আমাকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতেছে। সো আমাকে আমাকে যারা পছন্দ আপনি তাদেরকে করছে সম্মান জানিয়েছেন। তাদেরকে সেখান থেকে আমার আব্বার সাথে কথা বললাম, মামা কথা বললো, খুব পছন্দ করলো তারাও। তখনই আমাদের বিয়েটা হয়ে যায় ওখানে। কত বছর হলো? ভুলে গেছি আসলে কত বছর হলো। ঠিক আছে, এটা সাত তো আট বছর আপনার হবে। ওয়াইফ শুনলে কিন্তু রাগ 7 করবে। বছর হবে মনে হয়, আচ্ছা। 6-7 বছর হয়ে তাহলে গেছে। এই যে সংসার 7 জীবনের বছর। মধ্যে কি কোনো রকমের আন্দোলন হয়েছে কিনা বা রাগারাগি? না না, মান-অভিমান? এটা তো হয়, মানে আপনার হলো রাগারাগি হয়, ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু হয়। এটা না হলে জীবন কিভাবে? আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি। আমরা আছি তারেক রহমানের বিবাহিত জীবনের নানা খুনসুটি পর্যায়ের গল্প নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি জীবন থেকে নেয়ার গল্পে। আমাদের সাথে আছেন মোহাম্মদ তারেক রহমান। তিনি তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও কিন্তু রাজনীতি চালিয়ে গেছেন। এখন একটি প্রতিষ্ঠিতই বলা যায়, একটি নামকরা দলের মধ্যে চলে এসেছে তার দলটি, সকলে চেনে এবং তিনিও সকলের কাছে পরিচিত। আমরা তারেক রহমানের কাছে চলে যাই। একটু শুনবো যে এই যে আপনার নাম এখন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নামের সাথে মিল আছে, এটাতে নিয়ে কি আপনার কোনো রকমের গর্ব হয় কিনা? নামে নামে মিল থাকার অনেক সমস্যা হয়। যখন আমরা মাঠ পর্যায়ে অ্যাক্টিভিজম করতাম, আমাদের ইউটিউব ভিডিও বিভিন্ন কিছুতে আমার নামটা সার্চ দিলে আসতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হওয়ার পরে, দেশে আসার পরে তার অ্যাক্টিভিজম তো মানে আউট অফ রেঞ্জ চলে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশন ওয়াইড। সেইখানে আমার নামটা সার্চ দিলে আর আসে না, এরকম একটা বিব্রতকর অবস্থা হয়। কিন্তু আমার নাম অন্য একটা কিছু হলে সেটা সার্চ দিলে তো অবশ্যই তখন আসতো। এই জায়গা থেকে আবার তারেক আমজনতা পুরোটা লিখলে আমার অনেক নিউজ, অনেক ভিউজ, অনেক কন্টেন্টস এগুলো আসে। এই জায়গা থেকে নামের একটু মানে বিড়ম্বনা একটু হয়। উনি আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে ওনার যোগাযোগ হয়, কথা হয়। এটা হলো অনেক আগে থেকে, 2018 সালে আন্দোলনের সময় থেকে সালাউদ্দিন ভাইয়ের সাথে ওই সময়ের সাথে যোগাযোগ হয়, ওনার সাথে ওইরকম যোগাযোগ হয়। তারপরে কে ওয়াহিদুজ্জামান ভাই আছেন, সাত্তার পাটোয়ারি ভাই আছেন, তাদের সাথে অনেক আগে থেকে যোগাযোগ হয়। মাননীয় প্রধানমন্ত্রীর মানে কর্মকাণ্ডগুলো সকলের কাছে বেশ প্রশংসনীয় হয়ে উঠেছে, এই জায়গাটা নিয়ে কি বলতে চান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উত্তম একজন বাবা, উত্তম একজন মা, উৎকৃষ্ট একজন মা। তো তাদের সন্তান উৎকৃষ্ট শিক্ষা পাবে, এইটা খুবই স্বাভাবিক। এবং আমাদের ছোট পর্যায়ে রাজনৈতিক কর্মীদের যেরকম জীবন জীবিকা, খাবে কি, তারপরে হলো একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, বাট ওনারা না এই সব কিছুর বাহিরে, ওনাদের নিজের বলে কিছু নাই, দেশটাই ওনার। সেই জায়গা থেকে এই যে উপলব্ধি যে তার আলাদাভাবে কিছু অ্যাচিভ করে রাখতে হবে না, আলাদাভাবে সম্পদ গড়তে হবে না, এই জায়গাটা আমার খুব ভাল লাগে। যে তাদের কোনো ওই তাড়না নাই যে তাদের বড় একটা বিল্ডিং বানায় রাখতে হবে, একটা 5 স্টার হোটেল বানায় রাখতে হবে, এতগুলো সম্পদ লাগবে। এই প্রয়োজনের বাহিরে চলে গিয়ে একটা অবস্থান করা, এইটাই ওনাকে আলাদা করে। আমি একটু জানতে চাইবো যে 24-এর ওই সময়টায় অনেক বেশি ঘনীভূত হলো যখন আন্দোলন, তখন কিভাবে আপনি কাজ করেছেন বা তখনও আপনার দল তৈরি হয়েছে কিনা? 2018 সালের 8 এপ্রিল যে বড় আন্দোলনটা হলো, এরপরে ওই দিন রাতে সবাই আত্মগোপনে চলে যায়। তখন আপনার হলো একটা পর্যায়ে আমাকে মানে গোয়েন্দা সংস্থার লোকেরা উঠায় নিয়ে যায় ফকিরাপুল থেকে, আমাকে চোখ টোক বেঁধে মালিক ম্যানশন থেকে মানে ধরে নিয়ে চলে যায়। ওখানে বলছিল যে তারা বলতেছিল র্যাবকে বলতেছিল ফোন দিয়ে তারেককে পাওয়া যায় নাই। তারা বিজিবিকে বলছিল, যৌথ বাহিনী নামিয়ে দিয়েছিল, তারেককে পাওয়া যায় নাই। পুলিশকে ফোন দিয়ে বলতেছে যে তারেককে পাওয়া যায় নাই। এইরকম যখন আমাকে পাশে রেখে চোখ বাঁধে রেখে এরকম সবাইকে বলতেছে, তখন আমার ভয় লাগতেছিল, আমাকে যদি র্যাবও যদি না পায়, পুলিশও যদি না পায়, বিজিবিও যদি না পায়, তাহলে আমাকে কারা ধরে নিয়ে যাচ্ছে। খুব ভয় পেয়ে যায়, আমি তাহলে কোথায় যাচ্ছি, আমার কি হবে এখন। ঠিক আছে, নিউজগুলো তো পড়ছেন আপনি। নিউজ আমি তো তখন মানে আমাকে মালিক ম্যানশন থেকে গ্রেপ্তার করলো, চোখ টোক বেঁধে নিয়ে একটা গাড়ির মধ্যে বসাইলো। সেই গাড়ি অত্যাধুনিক একটা গাড়ি, সেখানে অনেক প্রযুক্তি আছে যেটা দিয়ে আমাকে ট্রেস করেছে। আমাকে ডাকতেছে, এই তারেক ডাকতেছে, আমি হাঁটতেছিলাম। তখন আমি পিছন দিকে তাকাই নাই, আমি জানি এই ডাকতেছে এর মরণের ডাক।
ঠিক আছে, ডাটাকে হাঁটতেছি, ওরা আমাকে টেস্ট করতে পারে নাই। জাস্ট অল্প সময়ের মধ্যে সিমটা খুলে একজনকে কল দিয়েছিলাম যে আমাদের এখানে মানে এগুলো সব কিছু রেডি হয়ে গেছে, প্রিন্টিং উপকরণ, টাকা পাঠালেই, টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। ওই একটা ফোন কল আমার বিপদের কারণ হয়ে যায়, তখন আমি ট্রেস করে ফেলে, তখন আমাকে গ্রেপ্তার করে মালিক ম্যানশন থেকে। আমার হাতে দাগ আছে 2018 সালে, যে আমার তার দিয়ে হাত বেঁধে রাখছিল আর কি, হাত কেটে গেছে, তারপরও তার দিয়ে খুলে দেয়নি। এই পাশ দিয়ে চর্বি দেখা যাচ্ছিল, চামড়া উঠে গিয়ে। তো তখন আসাদুজ্জামান সাহেব আমাকে তার টিম জিজ্ঞাসাবাদ করেছে, কথাবার্তা বলেছে, এবং আশ্চর্য লাগে যে তারা বের হয়ে আসে বলতেছে যে ও ব্যবসায় লস টস খেয়ে আত্মগোপনে আছে, এইভাবে বলতেছে, অথচ আমি ভিতরে গ্রেপ্তার অবস্থায় আছি ওখানে, আমি শুনতেছি সব কিছু। তো ওই ডিজেপের সময় আমাকে ওখান থেকে নিয়ে গিয়ে 78 ঘন্টা কি 72 ঘন্টা পরে আমার আব্বা আম্মা এসে ঢাকায় সংবাদ সম্মেলন করলো, আমাকে পাওয়া যাচ্ছে না, চারদিকে ছড়াই গেছে, এবং মানবাধিকার কমিশন সহ সব দিক থেকে যোগাযোগ করতেছে। আমি যেখানে আছি সেখানেও ফোন আসতেছে বিভিন্ন মানে মানবাধিকার সংগঠন থেকে, যে তারেককে কোথায় রেখেছেন আপনারা, এগুলো বলতেছে। তা বলছে তুই কে রে, এভাবে বলতেছে, তোর জন্য এত ফোন দেয় কেন? ঠিক আছে, তখন কি মনে হতো যে এরকম একটা পর্যায়ে চলে যাই, মৃত্যুর ভয়, হ্যাঁ, আতঙ্ক, মৃত্যু ভয় তখন কি বলতে মনে হতো ফিরে মানে আসার পথ ছিল না? আমাকে পাশে রেখে তারা ফায়ার করেছে, মনে হচ্ছে যে কেউ মারা গেল, এইরকম মনে হয়েছে আমাকে ভয় দেখানোর জন্য। তারপর ছাদের উপর নিয়ে গেছে, সেখান থেকে ফেলে দেবে, এরকম জিজ্ঞাসাবাদ করবে। তো শেষে 72 ঘন্টা পরে আমি তাদেরকে কনভিন্স করি যে আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে বের হলে আপনাদেরকে সহযোগিতা করব আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য। তো আমার বাবা বলেছিল তুমি একটা বিপদে পড়লে যেভাবে হোক সেখান থেকে রিস্কিউ হতে হবে, ঠিক আছে। তো সেটা বলে তাদেরকে মানে কনভিন্স করে আমাকে তারা ছেড়ে দেয়। আমার কাছে 14-15 হাজার টাকা দেয়, এবং আমার যে ফোনটা ছিল ওইটাকে তারা সার্ভেলেন্সে রাখে সবসময়, কারা কারা যোগাযোগ করে দেখার জন্য। আর হলো আমার কাছে একটা হুয়াইয়ের একটা ফোন দেয়, সেই ফোনটা দিয়ে আমার পকেটে দিয়ে আমাকে গোদারাঘাট একটা ডাস্টবিনের মতো আছে, ময়লা ফেলা হয় ওখানে গভীর রাতে ফেলে রেখে যায়। ওখান থেকে যারা নাইট গার্ডরা আছে ওরা আমাকে মানে উঠায় নিয়ে আমার বাড়ি কোথায় বা জানে, 172 গুলশান 1, ওইখানে আমার বাসা, আমার বোনের বাসা ছিল। তো তারা আমাকে সেখানে পৌঁছে দেয়। সেই রাতে আমাকে, আব্বা তো তাবলিগের সাথে সম্পৃক্ত ছিল, তো তাবলিগের কিছু মুরব্বীর সাথে পরামর্শ করে যে কি করা উচিত এখন, তার যারা ওস্তাদ আছে তাদের সাথে। তো খুব দুশ্চিন্তা, আমাকে তো সার্ভেলেন্স করার জন্য আমাকে ফোনটা দিয়ে পাঠাইছে, যেটাকে সবসময় তারা ট্রেস করতেছে। কখনো বলেনি যে এই পথ ছেড়ে আসো? তা তো বলেছে। আমার মা বাবা কখনোই চায়নি আমি, অনেকে বলে যে মা বাবা ইন্সপায়ার দিছে, না কখনোই না, আমার বাবা মা ইন্সপায়ার দেয়নি। আমার মা আমাকে আর আত্মীয় স্বজনকে বলছে তারেক টাকা কই পায়, মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলে, এরকম করে বিভিন্নভাবে অসম্মানজনক মানে পরিস্থিতির সৃষ্টি করেছে আমার মা আমাকে। আমার অনেক কঠিন পরিস্থিতির কারণে আমি অনেক কিছু শিখেছি, বাট আমি অনেক সময় হার্ট হয়েছি, ঠিক আছে। তো যেটা ভালো ছিল না, অনুভূতি ভালো ছিল না। সবচেয়ে কষ্টদায়ক বা যেটা মনে 18 সালেরটা বেশি কষ্টদায়ক ছিল, যেটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে বা এরকম? 18 সালে, আচ্ছা, 18 সালে প্রথম অভিজ্ঞতা তো, অনেক অত্যাচার হয়েছে। একটা টিম আসতো, মারধর করতো, নতুন উদ্যমে মারতো। 134 ঘন্টা অনশনের মধ্যে দিয়ে আপনার দলটি কতটা প্রতিষ্ঠা? আমরা যখন ওই আমাদের গণ অধিকারের যে অংশটা আমরা ফাংশন করতেছিলাম, ওই নিবন্ধনের ফাইলিং পার্সন ছিল ডক্টর রেজা কিবরিয়া, কিন্তু ওইটা নুরুল হক নূর নিবন্ধন পাই, তার সামাজিকভাবে প্রভাব বেশি, সে অবশ্যই অনেক জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভালো ভূমিকা রেখেছিল, যে কারণে তার জন্য নিবন্ধন পাওয়া অনেক সহজ হয়। আমরা নতুন করে আবেদন করলাম, কিন্তু ছোট ছোট অনেক সংগঠনকে নিবন্ধন দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। কোথায় যেন বাধা আছে। তো ওই সময় আমরা ফিল করি যে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ একটা অংশ জামাতের নিয়ন্ত্রণে আছে, এবং নির্বাচন কমিশনের আপনার হলো এখানে কিন্তু মাহমুদুর রহমান, আমার দেশের, তার কিন্তু একটা বড় প্রভাব আছে। সে বিভিন্ন সংগঠনকে ফোন দিয়ে বলে যে কাকে কাকে নির্বাচন কমিশনের নাম দিতে হবে। আর মাহমুদুর রহমান মানে তো জামাতের সাথে বড় একটা সম্পৃক্ততা আছে, এটা আমরা জানি। আপনি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? আমি বাংলাদেশটাকে একটা লিবারেল রাষ্ট্র হিসেবে দেখতে চাই, সব ধর্মের মানুষ বাঁচবে, যেটা আমাদের সংবিধানে যেটা ছিল, যেভাবে আছে, সব মানুষ সম্মান পাবে, সব মানুষ আপনার হলো এইভাবে কেউ বলবে না যে 90% মুসলমানের দেশ, এই জন্য আমার এইটা লাগবেই, এটা বলতে পারে না। বাকি 10% যেই মানুষ, তাদেরও এই দেশ, আমাদেরকে যারা 90% আমাদেরকে ওই 10%-এর অধিকার প্রোটেক্ট করতে হবে।
এইটাই হলো মানবিকতা, এইটাই হলো আমাদের অস্তিত্ব। এটা যদি করতে না পারি তাহলে আমাদেরকে উগ্র বলা হবে, আমাদেরকে জঙ্গি বলা হবে, এবং এই সহাবস্থানটা আমরা থাকতে হবে। আমরা অনেক ভুল করেছি। জুলাইয়ের পরে আমাদের এই জুলাইয়ের আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন, কিন্তু এই আন্দোলনটাকে অনেকটা ধর্মীয় ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এই ধর্মীয় ভাইবটা কে দিয়েছে? এই ধর্মীয় ভাইবটা পিনাকি দিয়েছে, ইলাইস দিয়েছে। তারা এটাকে ধর্মীয় একটা আবয়বে সাজানোর চেষ্টা করেছে। আপনার নিজের স্বপ্ন এবং নিজের দলকে নিয়ে কি স্বপ্ন? আমরা আসলে খুব ধীরে সুস্থে এগোতে চাই আমজনতা দল, এবং অনেক বড় স্বপ্ন দেখি না, অনেক বড় মিছিলের স্বপ্ন দেখি না। আমরা আসলে এই সমাজের মানুষের মাঝে এমনভাবে থাকতে চাই যে একজন মানুষ বিএনপি করে বাট সে আমজনতা দলকে পছন্দ করবে, একজন মানুষ আওয়ামী লীগ করে বাট সে আমজনতা দলকে পছন্দ করবে, বাট একজন মানুষ জামাত করে সে আমজনতা দলকে অপছন্দ করবে। এই স্ট্যান্ডার্ডে আমরা রাখতে চাই আমাদের দলটাকে। অর্থাৎ আপনি একজন মুসলিম হওয়ার জন্য যেমন আপনার আওয়ামী লীগ ছাড়তে হবে না, বিএনপি ছাড়তে হবে না, তেমনি আমজনতা দলকে ভালোবাসার জন্য আপনাকে কোনো দল ছাড়তে হবে না। ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে এই যে সারাক্ষণ আপনাকে নিয়ে ট্রল হয়, নানান ধরনের হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে জামাত ইসলাম নামে যে সংগঠন আছে, এরা খুবই উদ্ভট আচরণ করা শুরু করে, এবং মানুষ এদের হ্যারাসমেন্টের শিকার হওয়া শুরু করে, এবং এরা প্রচণ্ড অসামাজিক একটা দল। এদেরকে আমরা সমর্থন করেছি কখন? যখন এদের উপর অত্যাচার হচ্ছিল, তখন আমরা যে এদেরও উপরও অত্যাচার হওয়া উচিত না, কিন্তু এরা ঠিক চোখ পাল্টি দিয়ে নিজেরাই শোষকের ভূমিকা অবতীর্ণ হয় এবং মানুষের উপর জুলুম করা শুরু করে, মানুষের জন্য আতঙ্কিত। অবশ্যই জামাত একটা আতঙ্কের দল, যে কোনো মানুষ জামাতের বিরুদ্ধে বলতে ভয় পায়, এমনকি বিএনপির যে নেতাকর্মীরা আছে তারাও জামাতের বিরুদ্ধে বলতে ভয় পায়, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে বলতে ভয় পায়। এই যে জায়গা ভয় পায়, আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সেই ভয়টা ভাঙানোর জন্য যখন কাজ শুরু করি, যখন দেখলাম যে শিশির মনির সে তো বলতেছে যে তারা তো ভারতের বিরুদ্ধে বলে, তাই না? অথচ আবরার ফাহাদ হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে, সেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। সেই খুনিদের পক্ষে যখন শিশির মনির বাড়ালো, তখন প্রথম এদের বিরুদ্ধে কথা বলি। এই যে শুরু করলাম, তারা নিতে পারে না। জামাত একটা হাইপার একটা এবং সাইকো একটা দল, যারা স্বাভাবিকভাবে কথা বলে, আপনার সাথে আর্গুমেন্ট করবে, কিন্তু যখনই তাদের অস্তিত্বে আঘাত লাগে তখন তারা উগ্র হয়ে যায়, তখন তারা হিংস্র হয়ে আপনাকে খেতে যাবে, আপনাকে ছিঁড়ে ফেলতে যাবে। এই যে একটা সামগ্রিক একটা সিচুয়েশন এই সমাজের মধ্যে ছিল, রাষ্ট্রের মধ্যে ছিল, আমার এজেন্ডা ছিল যে এরা এরকম উগ্র আচরণ করার সাহস পায় কিভাবে? এরা তো এই দেশে পরাজিত শক্তি, এরা তো এই দেশকে চায়নি, এরা তো এই দেশের স্বাধীনতা চায়নি, এবং এই দেশে স্বাধীন হওয়ার পরেও এই দেশকে পুনরায় পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, যে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিল, তার জন্য তারা অর্থায়ন করেছিল। তারা এসে এই দেশে মাথা উঁচু করে এই দেশের নাগরিকদেরকে শাসন করবে, এদেশে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে প্রধান দল হবে, এইটা আমার পক্ষে মানা সম্ভব ছিল না। তারা যখন মজলুম ছিল কথা বলেছি, কিন্তু তারা যে কতটা খারাপ আমাদের বুদ্ধির বয়সে আমরা এটা দেখিনি, আমাদের দেখার সুযোগ হয়নি, কারণ তারা প্রভাবশালী ছিল না। যখন তারা প্রভাবটা পেল, ডক্টর ইউনূস ব্যবস্থা করে দিল, তখন না তাদের উগ্রতা আমরা দেখলাম, তাদের হিংস্রতা দেখলাম, এবং তারা কতটুকু জাহেল এবং মূর্খ। তারা ভাব দেখে কি জানেন? তারা সবচেয়ে পণ্ডিত, বাট তাদের মধ্যে একজন আমির খসরু নাই, তাদের মধ্যে একজন সালাউদ্দিন আহমেদ নাই, তাদের মধ্যে একজন এহসানুল হক মিলন নাই, তাদের মধ্যে একজন পার্থ নাই, কোনো নাই। পুরাপুরি উগ্রতা, হিংস্রতা, হিংসা, ঘৃণাতে ভরপুর একটা সংগঠন, এবং এদের মধ্যে কোনো কোয়ালিটি নাই। এই যে একটা সংগঠন বেড়ে উঠছে, এবং তারা বেড়ে উঠছে কিভাবে? যে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল আওয়ামী লীগ, তাকে ভ্যানিশ করে করে তারা উঠবে, এটাই পলিসি। এই ছাড়া আর কোনো কারণ নাই। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, কেন চায়? জনগণের কি এখানে কোনো স্বার্থ আছে? জনগণের কোনো চাহিদা আছে? জনগণকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। কত শতাংশ মানুষ চায়? যত শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ, তার চেয়ে অন্তত দ্বিগুণ মানুষ চায় জামাত নিষিদ্ধ। তাহলে এত মানুষ চাওয়ার পরে জামাত নিষিদ্ধ হবে না, জামাত রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে না? প্রত্যেকটা ভুলের দেখেন, খুনের মামলা কখনো তামাদি হয় না, হত্যার অভিযোগ কখনো তামাদি হয় না। জমির তামাদি হবে, সম্পদ তামাদি হবে, কিন্তু হত্যার অভিযোগ তামাদি হয় না। সেই হিসাব অনুযায়ী আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডে জড়িত, সেই হিসাব কখনো তামাদি করা সম্ভব না। যদি তাই হয়, তাহলে ৭১ সালে যারা গণহত্যা চালিয়েছিল, আওয়ামী লীগের হত্যাকাণ্ডের চেয়ে ১ লক্ষ না, ১০ লক্ষ না, লক্ষ লক্ষ গুণ বেশি অপরাধ। তারা বাংলাদেশে হিম্মতের সঙ্গে রাজনীতি করবে, বাংলাদেশের মানুষকে ন্যায় ও নৈতিকতার শিক্ষা দেবে, দীক্ষা দেবে। নিজেরা প্রচণ্ড কালপ্রিট, ভয়ঙ্কর কালপ্রিট, হত্যাকারী, ধর্ষণকারী, তারা মানুষকে বলবে ভালো লোকের শাসন চাই। আর এখানে যারা এদেশের মানুষকে যারা ভালোবেসে যুদ্ধে গিয়েছিল, তারা এখানে রাজনীতি করতে পারবে না। এই জুলাইয়ের
জুলাইয়ের মৃত্যুর অন্যতম কারণ হলো জুলাই মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে। অশেষ এই অশেষ কারণে আমার লড়াইটা ওইখানে ছিল যে আমার এই লড়াইয়ের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। আমি সরকারের পতনটাই চেয়েছি, মুক্তিযুদ্ধের পতন চাইনি, মুক্তিযোদ্ধাদের অসম্মান চাইনি। কিন্তু যেহেতু এই জামাতিরা মুক্তিযোদ্ধাদের গলায় জুতা দেয়, তাদেরকে মাটিতে ফেলে অত্যাচার করে, তাদেরকে হ্যারাসমেন্ট করে, তাদেরকে সংকীর্ণ অবস্থায় রাখে, তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় দেশের নাগরিক হিসেবে ওই ঋণ শোধ করা, যাদের জন্য আমরা এই দেশটা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আপনার অসীম সাহস, সংগ্রাম এবং পরিবর্তনের কথা শুনলাম। দর্শক নিশ্চয়ই উপকৃত হবে এবং দেখবে, তারা উৎসাহ পাবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের জীবন থেকে নেয়ার গল্প, মোহাম্মদ তারেক রহমানের গল্প, তার আমজনতার দল তৈরি করার গল্প, তার সাহস, সংগ্রাম এবং পরিবর্তনের গল্প। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন এবং এই যে গল্পগুলো আপনারা শুনবেন এবং আপনাদের ভেতরের মানসিকতা পরিবর্তন হবে, এটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন।